কি আসবে, 0 থেকে যদি শুরু করি তখন কি হয়, হোল নাম্বার হয়ে যাবে। হোল নাম্বারের পরে যখন 0 থেকে আমরা পজিটিভ নিব 1 2 3 এদিকে আর এদিকে -1 -2 যখন নিব তখন এটা কি হয়ে যাবে বলো, ইন্টিজার। তখন ইন্টিজার হয়ে যাবে। ঠিক আছে, আর এখান থেকে এইটাকে আমরা বলবো পজিটিভ ইন্টিজার, যাকে আমরা জেড প্লাস বলি। আর এখান থেকে এইটাকে আমরা বলবো কি জেড মাইনাস। ঠিক আছে, এটাকে আমরা বলবো পজিটিভ ইন্টিজার আর এটাকে আমরা বলবো নেগেটিভ ইন্টিজার। এটা নাম্বার সিস্টেম। এবারে যদি বলি এই জিরোটা, এখান থেকে কোশ্চেন হয়তো এমসিকিউ জিজ্ঞেস করতে পারে, জিরোটা পজিটিভ ইন্টিজার না নেগেটিভ ইন্টিজার, কে বলবে? জিরোটা হোল নাম্বার, নন পজিটিভ নন নেগেটিভ ইন্টিজার। বলো, নন পজিটিভ নন নেগেটিভ। কে বলবে? আর একজন কে বললো একটা হোল নাম্বার বললো, আমি বলছি শুনলে জিরোটাকে কি বলবো, যে এটাকে পজিটিভ ইন্টিজার বলবো না নেগেটিভ ইন্টিজার বলবো? স্যার নন পজিটিভ নন নেগেটিভ ইন্টিজার। হ্যাঁ, নন পজিটিভ নন নেগেটিভ ইন্টিজার। এরপরে যে নাম্বার আসবে সেটা তোমরা জানো p/q। p/q মানে কি, যেটাকে আমরা বলি কি রেশনাল নাম্বার। কি বলি? রেশনাল নাম্বার। এখানে এটা কি মনে রাখবো স্যার? মনে রাখবে q নট ইকুয়াল টু 0 হয়, আর মনে রাখবে p আর q হচ্ছে বিলংস টু z হবে। ঠিক আছে, p q বিলংস টু z হবে। q নট ইকুয়াল টু 0 হবে মানে বোঝাই যাচ্ছে যে তোমার q নট ইকুয়াল টু 0, কিন্তু p q বিলংস টু z হবে। p q ইন্টিজার হবে, qটাকে আমরা 0 নিতে পারবো না। তো এখানে কিভাবে কোশ্চেন দিল, এইগুলোকে আমরা বলছি কি না রেশনাল নাম্বার। এই নাম্বার এই ফর্মে বাদ দিয়ে যে সময় এই ফর্মে আমরা লিখতে পারবো না তাকে আমরা কি বলি, ইরেশনাল নাম্বার। ঠিক আছে, ইরেশনাল নাম্বার, তাকে আমরা কি বলি, ইরেশনাল নাম্বার। যেমন ধরো যদি আমি বলি এক্সাম্পলে, যদি তুমি বলো তাহলে কি হবে, √2, হ্যাঁ √3, এগুলো হবে কি ইরেশনাল নাম্বার। ঠিক আছে, তো এবারে এখানে কি পড়ে স্যার, এখানে কি পড়ে স্যার দেখো, একটা পিডিএফ পাঠানো আছে। ঠিক আছে, এখান থেকে যা যা পড়তে হবে আমরা তো এগুলো সবই জানি, এবার এখান থেকে আমাদেরকে কি কি পড়তে হবে সেগুলো আমি একটু লিখেছি। এরপরে বলছে তোমরা জানো যে দুটো রেশনাল নাম্বার, এখানে একটা থিওরি পড়তে হবে। দুটো যে রেশনাল নাম্বার আছে, হ্যাঁ দুটো আমি ধরে নিলাম যে এখানে দুটো আমাদের রেশনাল নাম্বার আছে। ঠিক আছে, তো এই একটা রেশনাল নাম্বার আর এখানে একটা রেশনাল নাম্বার আছে, আমি ধরে নিলাম যে 2/3, আর এখানে আমি ধরে নিলাম হচ্ছে তোমার 5/3 হচ্ছে 3। ঠিক আছে, এই যদি তোমাদের রেশনাল নাম্বার হয় আমাকে বলো এর মধ্যে কতগুলো তুমি রেশনাল নাম্বার পাবে? ইনফাইনাইট নাম্বার রেশনাল। তাহলে এটাকে আমরা বলবো কি যে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার এর ভিতরে আছে। তাহলে এটা একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, দেয়ার আর ইনফাইনাইট মেনি রেশনাল নাম্বার বিটুইন এনি টু গিভেন রেশনাল নাম্বার। দুটো গিভেন রেশনাল নাম্বারের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার থাকবে, এটা জিজ্ঞেস করতে পারে। এবারে ইরেশনাল তোমরা জানো যে ইরেশনাল তো বললাম যে যেখানে আমরা p/q ফর্মে যে নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো না সেগুলোই আমাদের অ্যাকচুয়ালি ইরেশনাল হয়ে যাবে। এইখানে সবথেকে ইন্টারেস্টিং কোশ্চেন যেটা তোমরা ছেড়ে চলে যাবে সেটা হচ্ছে যে ইরেশনাল নাম্বারের যে কনসেপ্ট বা ইরেশনাল নাম্বার কে নিয়ে এসেছিল? কেউ বলতে পারবে ইরেশনাল নাম্বার যে কনসেপ্টটা বা ডেফিনেশনটা কে দিয়েছিল? কোশ্চেন এরকমই জিজ্ঞেস করে, হ্যাঁ গতবারের কোশ্চেন দেখবে এরকম জিজ্ঞেস করেছে। এগুলো আমরা মিস্টেক করে যাব, কেউ জানে না এগুলো, বলে দিচ্ছি। হ্যাঁ আমিও মিস্টেক করেছিলাম পরীক্ষাতে। ঠিক আছে, সেটা হচ্ছে সিমপ্লেক্স মেথড কি আবিষ্কার করছে। আমি কিন্তু মানে ভাবছিলাম যে এটা গ্র্যাজুয়েশনের কোশ্চেন, না এটা কিন্তু এনসিইআরটিরই কোশ্চেন ছিল। ঠিক আছে, এনসিইআরটির কোশ্চেন ছিল। কে বলবে ইরেশনাল নাম্বার কে আবিষ্কার করছে বা ইরেশনাল নাম্বারের কনসেপ্টটা কে এনেছে? কে বলবে? বলে ফেল। হ্যাঁ মনে রাখবে ইরেশনাল নাম্বার যেটা, সেই নাম্বারটা অ্যাকচুয়ালি নিয়ে এসেছিল পেথাগোরাস। ঠিক আছে, পেথাগোরাসের থিওরিম তোমরা জানো। ঠিক আছে, পেথাগোরাসের থিওরিম তোমরা জানো। সেই পেথাগোরাস হচ্ছে কনসেপ্ট অফ ইরেশনাল নাম্বার। পুরো স্টার দিয়ে রাখবে, পিডিএফে লেখা আছে। হ্যাঁ এই জিনিসগুলো ছেড়ে যাব আমরা, কিন্তু এই জিনিসগুলোই আমাদেরকে পরীক্ষাতে জিজ্ঞেস করে নেয়। যেহেতু বলা আছে সিলেবাসে এনসিইআরটি এসসিইআরটি,
এবারে এনসিআরটি এসসিআরটি তোমরা জানো ম্যাথের ক্ষেত্রে ততটা যে কঠিন কিছু আছে তা নয়, কিন্তু এই জিনিসগুলো আমরা ছেড়ে যাব, এইগুলো তোমরা কিন্তু ধ্যান দিবে। আমিও ছেড়েছিলাম, তাই তোমরা যাতে ভুল না করো তাই বলে দিলাম। তাহলে ইরেশন নাম্বার যে কনসেপ্ট বা ডিসকভার যে করেছিল সে হচ্ছে পেথাগোরাস। এবার পেথাগোরাস কোথাকার ছিল, লোক ছিল, কোন কান্ট্রি কেউ বলতে পারবে? গ্রিক। ওটাও জানা দরকার আছে, কারণ ওটাও এনসিআরটিতে লেখা আছে। গ্রিস, ঠিক আছে, কি বললাম? গ্রিস। কি বললাম না? গ্রিস। এটাও মনে রাখবে। এরপরে তোমরা জানো পাই একটা রেশনাল না ইরেশনাল নাম্বার, কোশ্চেন জিজ্ঞেস করেছে এর আগে বিপিএসসিতে টিজিটিতে। পাই একটা রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার? ইরেশনাল নাম্বার, ঠিক আছে। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে, এরপরে বলছে যে এভরি রিয়েল নাম্বার কাকে বলবো? রিয়েল নাম্বার কাকে বলবো? যেগুলো রেশনাল ইরেশনাল সব নাম্বারকেই আমরা একসঙ্গে রিয়েল নাম্বার বলি। তাহলে রিয়েল নাম্বার যেটা, সেটা হচ্ছে যা আমাদের মনে আসবে, ঠিক আছে, যা আমাদের মনে আসবে সবই হচ্ছে ইরেশনাল নাম্বার। এবারে একটা কনসেপ্ট দিয়েছিল যে এভরি রিয়েল নাম্বার রিপ্রেজেন্টেড এ ইউনিক পয়েন্ট অন দ্য নাম্বার লাইন। আমরা যে নাম্বার লাইন জানি, এই যে নাম্বার লাইন আমরা জানি যে এটা আমাদের ইনফিনিটিভ, আর এটা হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটিভ, এটা হচ্ছে 0, ঠিক আছে, এটা 1, এটা 2, এরকম করে আমরা নাম্বার লাইনটা জানি, ঠিক আছে। এগুলো হচ্ছে সব ইন্টিজার, আর এর ভিতরে যা আছে রেশনাল ইরেশনাল, ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল ইরেশনাল 0 থেকে 1 এর মধ্যে। আচ্ছা বলো দেখি 0 থেকে যে 1 আমি যদি বলি 0 থেকে 1 এর মধ্যে কত রেশনাল ইরেশনাল নাম্বার আছে বা রিয়েল নাম্বার আছে? ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার আছে। জানি এটা আমাদের ক্লোজড ইন্টারভ্যাল, এটা আমাদের ক্লোজড ইন্টারভ্যাল, মানে এখানে 1 আর 0 ইনক্লুড থাকে, এই জন্য একে ক্লোজড ইন্টারভ্যাল বলে। আচ্ছা, তাহলে এই যে কনসেপ্টটা এভরি রিয়েল নাম্বার রিপ্রেজেন্টেড এ ইউনিক পয়েন্ট অন দ্য নাম্বার লাইন, মানে তুমি যদি এখানে একটা পয়েন্ট নাও, এটা কিন্তু একটা ইউনিক পয়েন্টকে ইন্ডিকেট করবে। এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি কে দিয়েছিল? এই অ্যান্সারটা কে দিয়েছিল? কেউ বলতে পারবে এই কনসেপ্টটা? যে একটা রিয়েল নাম্বার লাইনের উপরে তুমি যদি একটা পয়েন্ট নাও, তুমি যদি রিয়েল লাইনের উপরে একটা পয়েন্ট নাও, তাহলে আমাকে বলো ওই পয়েন্ট একটা পয়েন্টকেই ও ইন্ডিকেট করবে। তাহলে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি কে দিয়েছিল? কেউ বলতে পারবে? এটাও এনসিআরটি থেকেই নেওয়া, এটাও কিন্তু এনসিআরটির। তোমরা এনসিআরটি পড়ার সময় যখন দেখবে যে এই বক্সে কিছু লেখা আছে, এই বক্সটাকে অমিট করবে না, ঠিক আছে, এটাকে বেশি গুরুত্ব দিবে, ঠিক আছে, এটাকে বেশি গুরুত্ব দিবে। দুটা চারটার সাথে ম্যাথামেটিক্সের নাম জিজ্ঞেস করে না, আর যদি না করতে পারি ওখানেই তো মাইনাস হয়ে গেল। আর ম্যাথামেটিক্সের কাট অফ তো আকাশ ছোঁয়া যাবে, তোমরা জানো ভালো করে, ঠিক আছে। পরীক্ষার একটা প্যাটার্ন বলে দিই, অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সের ছেলেরা 88টা কোশ্চেন তার সাবজেক্ট থেকে পায়, তাই তো নাকি? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আমি বলছি ম্যাথামেটিক্সের যে টোটাল যে 120 নাম্বার পরীক্ষা হবে, ঠিক আছে, যে যার উপরে মেরিট লিস্ট হবে, আমি বলছি 80 + 40। খেয়াল রাখবে 80 + 40টা অন্য সাবজেক্টের ক্ষেত্রে, কিন্তু ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এটা হয় কিন্তু 88 + 32। বোঝাতে পারলাম আমি কি বোঝাতে চাইছি? শুধু পড়লে হবে না, একটা স্ট্র্যাটেজিও লাগাতে হবে। বলো 88 + 32 তো নাকি? ঠিক বললাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কেন বলো তো ঠিক বললাম? কারণ 88 8টা কোশ্চেন তুমি প্রথম থেকে পাবে, ঠিক আছে, এইটুকু মাথায় রাখবে। এই জন্য অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সের কাট অফ 105 চলে যায়। 9 10 এর কথা বলছি, 9 10 এ 105 কাট অফ চলে যায়। তার পেছনে হচ্ছে এই একটাই কারণ এখানে 88, তোমাকে 88তে মিনিমাম কত পেতে হবে বুঝতে পেরেছো? হ্যাঁ, 82 83 প্লাস যদি তুমি রাখো, তাহলে তোমার ঠিকঠাক জায়গায় একটা আসতে পারবে। তো এই জন্য বলছি সব জিনিস খুঁটিয়ে পড়বে। বোঝাতে পারলাম কি বলছি? তাহলে এই যে কনসেপ্টটা বলছে, একটা রিয়েল লাইনে যদি আমি একটা পয়েন্ট বসিয়ে দিই, এটা কিন্তু একটাই রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। এই যে কনসেপ্টটা, এটা কার উল্টা করে দিলেও তুমি এটা উল্টোও ভাবতে পারো যে আমি রিয়েল নাম্বারের একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা একটা কি করবে, রিয়েল লাইনের উপরে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা কিন্তু একটা কি করবে বলো, একটা রিয়েল নাম্বারকেই রিপ্রেজেন্ট করবে। তাহলে একটা রিয়েল নাম্বার, তাহলে এই কনসেপ্টটা কে দিয়েছিল? এই কনসেপ্টটা কে দিয়েছিল? কি শিবু পাঠিয়েছিলাম তো পড়নি? সিরুজ, তারপরে কে কে আছে বলে দিই।
বিশ্বজিৎ যে যে তুমি যদি রিয়েল নাম্বারের উপরে একটা পয়েন্ট নিয়ে নাও, একটা বিন্দু নিয়ে নাও, সেটা কিন্তু একটা রিয়েল নাম্বারকে ইন্ডিকেট করবে। এটা বলেছে আমাদের জার্মান ম্যাথমেটিশিয়ান, ঠিক আছে। একটা হচ্ছে আর ডেট কাইন্ড, আর একটা হচ্ছে ক্যান্টর। ক্যান্টর তুমি জানো, ক্যান্টর থিওরিম ছিল, ঠিক আছে। সেট থিওরিতে ক্যান্টর থিওরিম ছিল, সেই ক্যান্টর, জি ক্যান্টর আর হচ্ছে আর ডেট কাইন্ড, ঠিক আছে। তো মনে রাখবে জার্মান ম্যাথমেটিশিয়ান এরা, ঠিক আছে। এটা এনসিইআরটি থেকেই লেখা, তোমরা এটা মনে রাখবে, এখানকার এটা মনে রাখার বিষয়। আচ্ছা, এরপরে যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে বলছে কোনো একটা সংখ্যাকে যদি কোনো রাসায়ন কোনো একটা সংখ্যাকে যদি কোনটা দিয়ে ভাগ করি, আমি ধরলাম 2/5, ঠিক আছে। তাহলে কোনো একটা সংখ্যাকে যখন তুমি 2/5 লিখবে, মানে 2কে 5 দ্বারা তুমি ভাগ করছো, এখানে দুটো হচ্ছে তুমি কীভাবে দুটো তোমার কেস আসবে। একটা কেস কি হবে না, একটা কেসে রিমাইন্ডার 0 হতে পারে, একটা কেসে হবে রিমাইন্ডার কি হবে, একটা রিমাইন্ডার 0 হয়ে যেতে পারে, আর একটা কেসে কি হবে রিমাইন্ডার নট ইকুয়াল টু 0 হবে, তাই তো নাকি? এই দুটো কনসেপ্ট আসবে নাকি? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই দুটো কেস আসতে পারে যে কোনো একটা নাম্বারকে যদি আমি কোনো একটা নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে কি হবে না, হবে হচ্ছে তাহলে রিমাইন্ডার 0 আসতে পারে, নাহলে রিমাইন্ডার নট ইকুয়াল টু 0 আসতে পারে, তাই না? তাহলে এই কেসগুলোতে কি কি আসবে আমরা দেখে নেব। দুটো কেস আসতে পারে, যদি রিমাইন্ডার 0 না হয়, যদি রিমাইন্ডার 0 না হয় তাহলে আরও দুটো কেস আসতে পারে। কেস হচ্ছে এটাই যে ডেসিমেল পয়েন্টগুলো কোনো একটা জায়গা পর্যন্ত গিয়ে স্টপ হয়ে যাবে, আবার ডেসিমেলগুলো পয়েন্টগুলো কিন্তু কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে। এটাই হয় তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে যদি ডেসিমেল পয়েন্টকে স্টপ হয়ে যায়, মানে আমি একটা দিলাম ধরো 1 3 ধরো 5 এরকম যদি আসে, মানে এরপরে আর যাচ্ছে না। বা আমি যদি উদাহরণ দিয়ে বলি যে আমি ধরো এই যে 2/5, এটা তোমরা জানো হচ্ছে 0.4 হবে, এরপরে তো আর কিছু হবে না, তাই না? 0.4 হবে, এর আগে তো এরপরে তো আর কিছু হবে না, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হবে, এটাকে আমরা কি বলি, মানে এরপরে যদি কোনো দশমিক সংখ্যা না আসে, মানে এখানেই স্টপ হয়ে যায়, তখন তাকে আমরা কি বলি, কে বলবে? টার্মিনেটিং। টার্মিনেটিং। তাহলে এই কেসটার ক্ষেত্রে হয়ে যাবে কি, হ্যাঁ, টার্মিনেটিং। দেখা যাচ্ছে তো সুন্দরভাবে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো টার্মিনেটিং। কিন্তু দেখা গেল যদি তুমি জানো, তোমরা ভালো করে জানো, যদি আমি 1-3 নেই সংখ্যাটাকে, তাহলে এ কি হয়ে যাবে, 1-3 নিলে সংখ্যাটা কি হয়ে যাবে বলো? নন টার্মিনেটিং। নন টার্মিনেটিং মানে কি, পরপর এ চলতে থাকবে, এইটাকে আমরা বলবো নন টার্মিনেটিং, ঠিক আছে, নন টার্মিনেটিং। এরপরে দুটো জিনিস দেখবে যে নন টার্মিনেটিং এর জায়গায় নন যদি হয়, নন টার্মিনেটিং, এই নন টার্মিনেটিং এর সঙ্গে যখন রেকারিংটা চলে আসবে, রেকারিং মানে কি, রিপিটেড, কি হবে, রিপিট হতে থাকবে, একই যখন বারবার হতে থাকবে, বা রেকারিং মানে মনে রাখবে নন টার্মিনেটিং রেকারিং যে ওয়ার্ডটা, এর মিনিং হচ্ছে কি না, কি হবে, পরে ডেসিমেলের পরে কিছুটা যাওয়ার পর কি হবে, সে কোশ্চেনগুলো আরে তোমার ডিজিটগুলো বারবার রিপিট হতে থাকবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, এগুলোই লেখা আছে, এগুলো একটু তোমরা পড়ে নিবে, এগুলো তোমরা জানো। এরপরে যদি বলি আমি, এখানে এটাই মোটামুটি ছিল আমাদের এতে সিলেবাসে। এবারে হচ্ছে এক্সাম প্লেয়ার যে পাঠিয়েছিলাম, এনসিইআরটি এক্সাম প্লেয়ার সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের এই পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। মিনিমাম 10টা থেকে তোমার আমি বলে রাখতে পারি 30টা কোশ্চেন ওখান থেকেই কমন পাবে, কোশ্চেন তুলে দেয়। হ্যাঁ, পরীক্ষা যদি দিতে আগে তো দাওনি, তো পরীক্ষার কোশ্চেন পেপারগুলো দেখবে যে ওখানে কোশ্চেন এক্সাম প্লেয়ার থেকে ডাইরেক্ট তুলে দেয়, ঠিক আছে। কোশ্চেন কিন্তু খুব সহজ হবে, মানে খুব কঠিন কোশ্চেন হয় না, মাথায় রাখবে, যে প্রচুর হার্ড দিয়ে দেবে সেরকম কিছু নয়। 80টার মধ্যে আমি তোমাদেরকে লজিক বলে দিই, আমি যেটা ফলো করে দেখেছি, 60টা কোশ্চেন তোমাকে দিবে পুরো ইজি, ঠিক আছে, মানে যে কেউ করতে পারবে, যে পড়ে না সেও করতে পারবে। কোশ্চেন দেখেছো কিনা জানি না, 60টা কোশ্চেন দিবে যেটা যে কেউ করতে পারবে, ঠিক আছে। আর যে 20টা কোশ্চেন, এই 20টা কোশ্চেনটাকে 10 করে ভাগ করে দেয়, ভালো করে বুঝে নাও স্ট্র্যাটেজি কী হবে। এই 10টা থাকবে তোমার মডারেট, কি থাকবে,
তুমি মিলিয়ে নেবে কোশ্চেন পেপার যা বলছি তাই কিনা। এইটা হবে আচ্ছা বলো এভরি রেশনাল নাম্বার কি হবে, কে বলবে? স্যার সি নাম্বার, এ রিয়েল নাম্বার। হ্যাঁ, এভরি রেশনাল নাম্বার কি হবে না রিয়েল নাম্বার হবে, ঠিক আছে? এভরি রেশনাল নাম্বার কি হবে না রিয়েল নাম্বার হবে। আচ্ছা নেক্সট আছে বড়, নেক্সট কোশ্চেন বলছে 1.1-এ, তারপরে বলছে বিটুইন টু রেশনাল নাম্বার, বিটুইন টু রেশনাল নাম্বার। আচ্ছা সবার কাছে কি আছে? তাহলে না হলে কিন্তু আবার সমস্যা হবে ম্যাথের ক্ষেত্রে না, যার কাছে নেই আমি বলে দিচ্ছিলাম কি করবে। আচ্ছা সবার কাছে কি আমরা 0 ডিগ্রি পলি। হ্যাঁ এটা যে রুট টু তোমাকে বলছে এই, তাহলে কনস্ট্যান্টের সঙ্গে যে কোনো কনস্ট্যান্টের সঙ্গেই তো আমি x⁻0 লিখতে পারি, তাহলে এটা একটা পলিনোমিয়াল, এটাকে আমরা বলবো কনস্ট্যান্ট পলিনোমিয়াল। ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে তোমার 0, ঠিক আছে? নেক্সট চলে আসো 3 নম্বরে ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল অফ, 3-এর দাগে সবাই পেয়েছো, সুমন তারপরে সরোজ এগুলো তো সবাই পেয়েছো পিডিএফটা আশা করি, আবার পাঠিয়েছি দেখো পিডিএফ। বলো তোমরাও বলো না। এটা 4 ডিগ্রি পলিনোমিয়াল। হ্যাঁ এটা হবে কি, এটা হবে 4 ডিগ্রি পলিনোমিয়াল। বলছে ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল কত না, দেখতে পাচ্ছ হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে x⁴, মানে তাহলে হয়ে যাবে তোমাদের 4 ডিগ্রি পলিনোমিয়াল। আচ্ছা আমরা জানি a³ + b³ + c³ - 3abc, এটা হয় a + b + c, এটা হয় a² + b² + c² - ab - bc হচ্ছে তোমার c। এখন এই যে a + bc 0 করে দিয়েছে যেন এটা পুরো 0 চলে আসে, এই জন্য এটা হয়ে যায় a³ + b³ + c³ = 3abc। এইটা হচ্ছে তোমাদের কি আসছে না, এইটা তোমাদের